মানে আমি তোমায় সকাল সকাল কোন অলক্ষণে কথা বললাম রানী? আমি তো কিছুই বুঝতে পারছি না। বললেন না, অলক্ষণে কথা বললেন না। ভুলে যাবেন না, আমি আপনার এই কৃষ্ণনগরের রানী। আমি তো তোমায় একটু কোনো কথা নয়, নিজের কাজ নিজে করুন, বুঝলেন? অন্দরমহলে আমার অনেক কাজ আছে। নিজের কাজ নিজে করব? আমি তোমার স্বামী, আমি তোমার কাছে এইটুকু আবদার করতে পারি না? হ্যাঁ, আজ গিন্নির সাথে বচসা করতে গিয়ে দেরি হয়ে গেল। মহারাজ আবার আমার দেরি দেখে রেগে না যান। হ্যাঁ, তুমি কথাটা খুব একটা মন্দ বলনি মন্ত্রী। এতে রাজ্যবাসীরও উপকার হবে আর রাজকোষেরও খুব একটা চাপ পড়বে না। তাহলে মহারাজ সব ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দিই। কি এত বড় সাহস তোমার? আমার মুখে মুখে কথা বলছো? যাও, বেরিয়ে যাও বলছি আমার চোখের সামনে থেকে। তোমায় আর দেখতে চাই না। আমি আবার কি বললাম মহারাজ? কি বললে মানে? কি বলতে বাকি রাখলে শুনি? বলছিলাম কি, অপরাধ নেবেন না মহারাজ, সেনাপতি তো। চুপ, একদম চুপ। আমি মরছি নিজের জ্বালায় আর তুমি ওই ভুল ভাল বলে আমার মাথা বিগড়ে দিতে চাইছো? মহারাজ রেগে আগুন, এই ছিলেন ঠান্ডা, এই তো মুখে হাসি ছিল, এখন হাতে ডান্ডা। কি বললে কবি? তুমি আমায় অপমান করলে? যাও, এক্ষুনি তোমরা সবাই দূর হয়ে যাও আমার সামনে থেকে। কাউকে চাই না আমি। এই মুহূর্তে রাজসভা আমি শূন্য দেখতে চাই, না হলে আজ সব কটার গর্দান নেব আমি। যাও বলছি। একটু শান্তি হলো। ভেবেছিলাম রাজসভায় করব তাই রে নাই রে, রাজা দিলেন ঘাড় ধাক্কা, এখন সবাই বাইরে। সে তো তোমার জন্য, তুমিই তো বেমক্কা একটা এমন কবিতা বললে। আহ, কেন এইভাবে চড়ছেন মন্ত্রী মশাই? দোষ তো আপনারও। আপনি তো কি একটা বলে রাজা মশাইয়ের মাথা গরম করে দিলেন। আমি আবার কি বলেছি? আরে মহারাজ তো সেনাপতির ওপর রেগে গেলেন। আরে বাবা, আমি আবার কি করলাম? পণ্ডিত মশাই কি সব বলে দিলেন, তখনই তো মহারাজ। এই আমার নামে একটা অসাধু বাক্য বললেই আমি কিন্তু। এ কি কাণ্ড! কৃষ্ণনগর রাজসভার সভারত্নরা বাইরে বের হয়ে কি মহা হট্টগোল শুরু করলেন। মহারাজ সবাইকে একসাথে ঘাড় ধাক্কা দিয়েছে। ওরে বাবা, এতগুলো ঘাড়ে রাজামশাই একসাথে ধাক্কা দিলেন কিভাবে? আচ্ছা, দোষটা কে করলো? দোষ করেছে ও, দোষ করেছে ও, দোষ করেছে ও। দোষ করেছে ও। এবারেও কেউ একমত হতে পারলেন না কে দোষ করেছে। আচ্ছা বেশ, কি হয়েছে কেউ একটা খুলে বলুন দেখি। আমি বলছি, মহারাজ বেশ খোশ মেজাজি ছিলেন, কিন্তু হঠাৎ এই কাণ্ড! এ তো ভারী অদ্ভুত রোগ মনে হচ্ছে। মহারাজের আচমকা মাথায় রক্ত চড়ে গেল নাকি? হ্যাঁ, মহারাজ আপনাদের রাজসভায় ডেকেছেন। ওরে বাবা না, যাবো না গো আমি, আমার কাছে আমার প্রাণ সবচেয়ে দামি। আমিও যাব না, নির্ঘাত মহারাজ গর্দান নিতেই ডাকছেন। আমিও যাব না গোপাল, আমারও প্রাণের বড় মায়া। আচ্ছা, এটা কি কোনো কথা হলো? হ্যাঁ, প্রাণের মায়া কার নেই বলুন তো? আর মহারাজ যে গর্দান নিতেই ডাকছেন তার কি কোনো মানে আছে? অন্য কারণও তো হতে পারে। তুমি কি করে বুঝলে? হ্যাঁ, বুঝতে পারিনি, তবে আন্দাজ করেছি। তোমাদের কথাতেই শুনলাম মহারাজ খোশ মেজাজেই ছিলেন, সহসা রেগে গেছেন। আবার যে সহসা খোশ মেজাজেই ফেরেননি, তাই কি বলা যায়? এটা তুমি বলনি তো মন্দ। চলো সবে ফিরিয়ে আনি রাজসভার ছন্দ। আরে গোপাল, এসো এসো এসো। তা এত দেরি করলে কেন? বাকিরা কোথায়? তারা আসছেন মহারাজ। আপনি তাদের ডেকেছেন, তাদের ঘাড়ে কটা মাথা যে তারা আসবেন না। কিন্তু মহারাজ, আমি অন্য কথা ভাবছি। কি কথা গোপাল? আপনি নাকি সভায় আজ হঠাৎ সবার উপরে রেগে গিয়ে তাদের সভা থেকে বের করে দিয়েছেন মহারাজ। এ কি সত্যি মহারাজ?
আরে না না গোপাল, মোটেও না। বলতে পারো আমি সবার সাথে একযোগে একটা রসিকতা করছিলাম। আমি দেখছিলাম সবাই আমার রসিকতা কেমন বুঝতে পারে। তাই নাকি? আসলে তুমি ছিলে না বলেই এরা কেউ আমার রসিকতা ধরতে পারেনি। এ কি সত্যি মহারাজ? আপনি সত্যি আমাদের উপর কোনো রাগ করেননি? হুম, এ কি, এই সব কিছুই আপনার রসিকতা ছিল? ও মা, তাই নাকি মহারাজ? এই যে আপনি শুনিয়ে দিলেন কথা কড়া কড়া, সবকিছুই ছিল আসলে নিছক মজা করা। আহ, আবার যত সব বাজে বকছো তোমরা। এত কথা কেন? তোমরা কেউ আসলে মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভার যোগ্য নও। যাও যাও, দূর হয়ে যাও। কিন্তু মহারাজ, এই যে আপনি বললেন। আহ, তুমি সবার আগে যাও তো। তুমি হলে সব নষ্টের গোড়া। যাও বলছি, আমার আর ভালো লাগছে না। যাও। জব বাবা। কি বুঝছেন? না না না, আমি তো সবই ঠিক দেখছি রানীমা। হ্যাঁ, এটা ঠিক যে নারীর গতি কিঞ্চিত চঞ্চল বটে, তবে তা তো হতেই পারে। বাকি সবটাই ঠিকই আছে। তাহলে এমন হচ্ছে কেন? মহারাজ এইভাবে যখন তখন রেগে যাচ্ছেন কেন? আজ শুনলাম আপনাদের সভা থেকে দুবার বের করে দিয়েছেন, আবার ফিরিয়ে এনেছেন। হুম হুম হুম। আমি ওষুধ পাঠিয়ে দিচ্ছি, আর মহারাজের কিঞ্চিত বিশ্রামের দরকার। হ্যাঁ, তোমার মাথা আর আমার মুন্ডু। বলি, আমি বিশ্রাম নিলে রাজকার্যকে চালাবে শুনি তুমি, নাকি ওই অকর্মার ঢেকি মন্ত্রী? না মানে ওই আমি। যাও, আর আমার কথা বলতে ভালো লাগছে না। আমাকে একটু একা থাকতে দাও। ব্যাপারটা কি বুঝলে গোপাল? রাজবৈদ্য তো মহারাজকে দেখতে রাজবাড়িতে গেছেন। কি মনে হয়? গতকালও আমি যখন বাগানে গেলাম, গোপাল, তোমার কি মনে হয় মহারাজকে কোন রোগে ধরেছে? এই রেগে যাচ্ছেন, আবার এই মাথা ঠান্ডা হয়ে গিয়ে ডেকে পাঠাচ্ছেন। আমি বলি কি গোপাল, তখন সবার সামনে বলিনি বটে, তবে এখন তোমার সামনে স্বীকার করতে বাধা নেই। কি কথা বিজ্ঞানী? মহারাজের এই রাগের কারণ হয়তো আমি। আমার মনে হয় আমার দোষেই উনি এরকম বারবার রেগে যাচ্ছেন। কেন? আসলে মহারাজ আমাকে একটা মাথা যন্ত্রণা সারার ওষুধ আবিষ্কারের দায়িত্ব দিয়েছিলেন, তো আমি অনেক চেষ্টা করেও সেই ওষুধটা আবিষ্কার করতে পারিনি। যেটা আবিষ্কার করেছি তাতে সেরকম কাজ হচ্ছে না। আমার মনে হয় ওনার মাথা ব্যথা থেকে এরকম হচ্ছে। সে যাই হোক, তুমি কিছু একটা করো গোপাল। মহারাজের অসুখ কিভাবে সারানো যাবে সেটা নিয়ে কিছু একটা ভাবো। ভাবতে তো হবেই। আজ সন্ধেবেলায় তুমি তোমার বাড়িতে বাকি সভাসদদের ডেকে আনো, আমি সমাধান সঙ্গে নিয়ে সময় মতো চলে আসবো। আচ্ছা বেশ, তাই হবে। আমি এখনই বাকিদের খবর দিয়ে দিচ্ছি। আর বিজ্ঞানী, একটু এদিকে এসো তো, একটা কথা আছে। গো, বলি এইভাবে ঘুরলে কি মহারাজের ব্যামো সেরে যাবে? তা সারবে না। তার চেয়ে এক কাজ করি, কিছুটা আলু আর ছোলা সেদ্ধ করেছি, তার সাথে নুন, লঙ্কার গুঁড়ো আর লেবু দিয়ে মেখে আলু কাবলি বানিয়ে দিই, কি বলো? হ্যাঁ, দাও দাও দাও, মন্দ হয় না। মহারাজের মন উচ্চাটন। তার কি কারণ? মাঝে মাঝে আসছেন আর মহারাজ রেগে আগুন হয়ে যাচ্ছেন, আবার যেই সে ব্যামো ঠিক হয়ে যাচ্ছে মহারাজ সেই আগের মতন। তার উপর আবার সভাসদেরা মনে করছে তাদেরও কোনো দোষ আছে। তাহলে দুয়ে দুয়ে চার করতে হবে, কিন্তু কিভাবে কিভাবে কিভাবে? এই নাও আলু কাবলি খেয়ে পেট ঠান্ডা করে নাও দেখি। হ্যাঁ, বেশ কিছুদিন আগে বিজ্ঞানী লেবুর রসের জাদুর কথাই তো বলছিল।
আচ্ছা গিন্নি, তুমি তোমার বিয়ের সময় তোমার বাবার মুদির দোকানের একটা কাঠের ছোট বাক্স পেয়েছিলে না, যাতে শ্বশুর মশাই মোহর রাখতেন? উমা, সে বাক্স তো ঝুলকালি মেখে আছে গো, তা দিয়ে তোমার কি হবে? ঝুলকালি লেগেছে? বাবা বাবা বাবা, তাতে তো আমার কাজ আরো ভালো হবে। যাও যাও যাও, নিয়ে এসো দেখি। আমি ততক্ষণে বেশ খানিকটা অদৃশ্য কালি বানিয়ে ফেলি। না না, আমি তো বলছি মহারাজের কোনো রোগ নেই, সামান্য উদ্বেগ ছাড়া আর কোনো সমস্যাই নেই মহারাজের। তাহলে মহারাজ আমাদের এই তুর্কি নাচন কেন নাচাচ্ছেন শুনি, মস্করা করে? তাই তো উত্তর জানা চাই তো। আর এই যে এত জরুরি তলব পাঠিয়ে গোপাল আমাদের ডেকে পাঠালো, তার তো টিকিরও দেখা নেই। গোপাল কি করবে শুনি? যে রোগ আদপেই নেই সেই রোগ কিনা ওই গোপাল ছাড়াবে? আমার তো বিশ্বাসই হয় না। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর, তাই না মন্ত্রী মশাই? পেলে গোপাল, মহারাজের রোগ সারাবার কোনো উপায় পেলে? আচ্ছা গোপাল, রাজবৈদ্য বলেছেন মহারাজের কোনোই অসুখ নেই, তা তুমি কি সারাবে শুনি? হ্যাঁ, রোগ হয়তো রাজবৈদ্য মশাই ধরতে পারেননি, কিন্তু কিছু তো আছেই যার জন্য মহারাজ এমন আচরণ করছেন, তাই না? তা তুমি বলো না মহারাজ এমন কেন করছেন, আর কি তার সমাধান? এক এক করে বলি। আমি ভেবে দেখলাম এর জন্য আমরাই দায়ী। বলো কি? আমরা সবাই কোনো না কোনো সময়ই মহারাজের রাগের কারণ হয়েছি, তাকে আঘাত দিয়েছি, বিষণ্ণ করেছি। ইচ্ছে করে করিনি হয়তো, কিন্তু করেছি। আর মহারাজ সেই সব কথা বুকে চাপা দিয়ে রেখেছেন। তুমি বলতে চাইছো অতীতে সেই সব ভুলের কারণেই মহারাজ এমন করছেন? আমার তো তাই মনে হয় সেনাপতি। আচ্ছা আচ্ছা, তর্কের খাতিরে যদি তাই ধরে নি, তাহলে এখন আমাদের কি করণীয়? আমরা তো কাল যন্ত্রে চেপে অতীতে ফিরে যেতে পারবো না যে সেই সব ভুলগুলো শুধরে দেব। তা হয়তো হবে না, কিন্তু কিংকর্তব্য বিমূঢ় বাবার আদেশ যদি মানি, তাহলে এই সমস্যার সমাধান সম্ভব মন্ত্রী মশাই। কি বললে? ত্রিকালজ্ঞ বাবা কিংকর্তব্য বিমূঢ়, সে আবার কি গোপাল? আছেন একজন জ্ঞানী ব্যক্তি, আমার খুব পরিচিত। তার দেওয়া একটা উপদেশ আমার জানা আছে। আমার বিশ্বাস তাতে মহারাজের এই সমস্যার সমাধান হয়ে যাবে। কি করে শুনি? এই কালি হলো অদৃশ্য কালি। কলম দিয়ে অদৃশ্য কালিতে কাগজের উপর লিখতে হবে। কি লিখতে হবে? লিখতে হবে যে মহারাজের সাথে অতি সাম্প্রতিক কালে আমরা যা যা অন্যায় করেছি তাই লিখতে হবে। কোনো মিথ্যে কথা লেখা যাবে না। তবে চিন্তা নেই, অদৃশ্য কালি, ফলে কেউ কারো লেখা পড়তে পারবে না। এইবার এই কাগজ ভাঁজ করে ফেলে দিতে হবে এই বাক্সে। বাক্সে তালা, তার চাবি থাকবে মন্ত্রী মশাইয়ের কাছে। আবার আমার কাছে কেন? পরে যাতে কোনো সন্দেহ না করেন, যা সন্দেহবাতিক মন আপনার। বললে এইবার এই বাক্স সারা রাত নদীর ধারে বটতলায় পড়ে থাকবে, চাঁদের আলো পান করবে। তারপর সকালে আমরা সবার সামনে এই বাক্স ফেলে দেব নদীর জলে। সবার অন্যায় সারা রাত চাঁদের আলো পান করে শুদ্ধ হয়ে ভেসে যাবে নদীর জলে। ব্যাস ব্যাস, আমরা সবাই পাপ মুক্ত হয়ে যাব। একদম সবাই শুদ্ধ হয়ে যাব, আর মহারাজের ব্যামো সেরে যাবে। কিন্তু তুমি কোনো চালাকি করছো না তো গোপাল? অদৃশ্য কালিতে লেখার সাথে আমি আর কোন চালাকি করব মন্ত্রী মশাই? দেখুন, আমি একটা কাগজে লিখছি। কি কিছু বোঝা যাচ্ছে? সত্যি তো কিছু বোঝা যাচ্ছে না যে আদৌ কিছু লেখা হয়েছে কি হয়নি। তাহলে লেখা শুরু করা যাক। এক এক করে লিখুন আর কাগজ ভাঁজ করে বাক্সে ভরে দিন। আর হ্যাঁ, একদম মিথ্যে কথা লিখবেন না, তাহলে কিন্তু লেখাগুলো অদৃশ্য থাকবে না, ফুটে উঠবে। আচ্ছা গোপাল, বুঝেছি। কলম কালি মন, লেখে 3 জন। মিথ্যে কথা লিখে দিলেই ঘটবে অঘটন। আমি বাক্সটা নদীর পাড়ে সঠিক জায়গায় রেখে আসবো। তারপর কাল সকালে সবাই মিলে এই বাক্স ফেলে দেব নদীর জলে। ঠিক আছে? কথায় আছে, মনে যা আসে বলে যাও, ভুলেও লিখো না, তাহলেই বিপদে পড়বে।
এদিকে কেমন সবাই নিজের নিজের দোষ লিখে বাক্সে ফেলে দিয়েছে। ভাগ্যিস আমি সবার লেখা কাগজগুলো রাতের অন্ধকারে বের করে আনলাম। এইবার এই কাগজগুলো ঢুকিয়ে দিলেই কেল্লা ফতে। এখন সবার পাপের স্বীকারোক্তি আমার হাতের মুঠোয়। আরে, ও মা গো, ও বাবা গো, বলি নাক ডেকে তো ঘুমোচ্ছ, আর পিঠটা একটু চুলকিয়ে দাও দেখি। এই জন্যই তো মাথাটা যায় গরম হয়ে। আরে, এই সহজ ব্যাপারটাই তো আমি বুঝতে পারিনি। মহারাজের অসুখ তাহলে এই। যাক, এই রাতের বেলাতেই একসাথে একটা ঢিল পেয়ে গেছি। এক ঢিলে মারবো দুই পাখি। রাজার অসুখও সারবে, আবার সব কটা পাজি শায়েস্তাও হবে। কি এইবার শান্তি হয়েছে তো মন্ত্রী মশাই? যেমন অদৃশ্য লেখা ছিল সেরকমই আছে তো? কিন্তু এতে কি মহারাজের রোগ সেরে যাবে? যাবে না মানে? মনে করুন সেরে গেছে। তাহলে আজকে সভার কাজ শুরু করা যাক। ক্ষমা করবেন মহারাজ, সবার কাজ শুরু করার আগে একটা দরকারি কাজ আগে করা দরকার। না হলে আবার কখন আপনি আমাদের কারো উপর রেগে যাবেন আর আমাদের সভা থেকে তাড়িয়ে দেবেন তার তো ঠিক নেই, তাই না? গোপাল, আর বিরক্ত করো না। আমার এত সাহস নেই মহারাজ যে আমি আপনাকে বিরক্ত করব। আমি তো জানি নিজের পিঠ যখন নিজে চুলকোনো যায় না, আর কেউ থাকে না সেই পিঠ চুলকিয়ে দেবার মতো, তখন কিরকম বিরক্তি জেগে ওঠে, তাই না মহারাজ? এ কি গোপাল, তুমি এত কিছু কি করে জানো? জানাই তো আমার কাজ মহারাজ। আর এও জানি যে আপনার এই বিরক্তির পেছনে সভাসদগণের ভূমিকা ঠিক কি। তার মধ্যে তুমিও আছো গোপাল, তাই না? আছি, পুরো মাত্রায় আছি মহারাজ। তবে হ্যাঁ, আমি কিন্তু তাই বলে রাজকোষের হিসেবে গোলমাল করে মহারাজের কোপের কারণ হইনি মন্ত্রী মশাই। কি গোপাল আন্দাজে বলছে? না হলে কাল অদৃশ্য কালিতে আমি কি লিখেছি সেটা জানলো কি করে? আমি যা লিখেছি সেটাও কি গোপাল পড়ে ফেলেছে নাকি? যাকে পড়লেই বাকি, সব লেখা তো ওই নদীর জলে ভেসে গেছে। আমি যে লিখেছি তার প্রমাণ কি? তবে আর চিন্তা নেই মহারাজ, সমস্যার সমাধান হয়ে গেছে। এখন থেকে আপনি যতক্ষণ রাজসভায় থাকবেন, প্রথমে মন্ত্রী মশাই, তারপর পণ্ডিত মশাই, আর তারপর রাজবৈদ্য পালা করে আপনার পিঠ চুলকে দেবে। কেন আমি কেন চুলকে দেবো? না দিলে যে আপনার কপালে অনেক বড় শাস্তি ঝুলছে মন্ত্রী মশাই। রাজকোষে যে জালিয়াতি আপনি করেছেন তার স্বীকারোক্তি আমি হাজির করব যে মহারাজের সামনে। এই নিন মহারাজ, মন্ত্রী মশাইয়ের পাপের স্বীকারোক্তি। আপনি আগে মন্ত্রী মশাইয়ের লেখাটা পড়ুন, তারপর একে একে সকলের স্বীকারোক্তি দিচ্ছি। এ কি মন্ত্রী, তুমি রাজকোষ থেকে 500 মোহর চুরি করেছো, আর তার বদলে সেই হিসেব তুমি পুকুর পাড় বাঁধানোর খরচ হিসেবে দেখিয়েছো। এই সেরেছে, এটা ফুটে উঠলো কি করে? সে অনেক কাণ্ড মন্ত্রী মশাই, বাকিদের সবারটাই আছে, এত জেনে কাজ কি? না না, জানতে তো হবেই। তাহলে শুনুন, এই অদৃশ্য কালি আসলে লেবুর রস। গতকাল রাতে আমি এবার লেবুর রসে অদৃশ্য লেখা
কেন বা কিভাবে ফুটে উঠলো সেটা বিজ্ঞানী বোঝাবে। লেবুর রসে লেখা আগুনের তাপে ধরলে ফুটে ওঠে, কারণ লেবুর রসে থাকা অম্ল কাগজের সাথে থাকা শ্বেতসারের সাথে বিক্রিয়া করে এবং তাপ পেলে সেই বিক্রিয়া দ্রুত হয়ে কাগজের শ্বেতসার রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে গাঢ় রং ধারণ করে। অনেকদিন আগে বিজ্ঞানীর কাছে ব্যাপারটা জেনেছিলাম, আজ কাজে করে দেখালাম। এবার মন্ত্রী মশাই দেখুন, মহারাজের সেবা করা ভালো না তার বদলে চাবুক খাওয়া ভালো। ওরে বাবা না, না, উফ! আগে যেমন বুনো ওল তেমনই তো বাঘা তেঁতুল হবে মন্ত্রী মশাই। যা, রাজা মশাইয়ের মেজাজ আবার বিগড়ে যাওয়ার আগেই কাজ শুরু করে দিন ও বাকিদেরকে সেবা করার সুযোগ করে দিন। আজ থেকে ভুল হলে শুধরে নেব ভুলকে। মন্ত্রীমশাই মহারাজের পিঠ দেবে চুলকে।